প্রিয় এসএসসি পরীক্ষার্থী এক্সাম ব্যাচ 2023, তোমরা যারা 2023 সালে এসএসসি ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে এসেছি। আর সাজেশনটি এভাবে হবে পর্যায়ক্রমে। প্রথমে হচ্ছে আমরা আজকে ভেক্টর অধ্যায়টি থেকে দেখব, অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর। এই ভেক্টর অধ্যায়টি থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন কি করতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং প্রত্যেকটা আমরা মোটামুটি আলোচনা এখানে করব যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি। দেখো, আমরা প্রথমত জ্ঞানমূলক আলোচনা করব। প্রথম পার্টি হচ্ছে জ্ঞানমূলক, সেকেন্ড পার্ট যাবে এটা হচ্ছে ক নম্বরের জন্য আসবে। ক নম্বরের জন্য তোমরা যা যা পড়বে এই অধ্যায় থেকে, এখানে 3 স্টার দেওয়া আছে এবং সবগুলোই পড়বে। তার মধ্যে 3 স্টার যেগুলো দেওয়া আছে এগুলো একটু বেশি করে পড়বে, কারণ এগুলো পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে জ্ঞানমূলক প্রশ্নে যেটা আসবে, প্রথমে আসবে হচ্ছে অবস্থান ভেক্টর কি। তাহলে অবস্থান ভেক্টর কি, অবস্থান ভেক্টর কাকে বলে। তাহলে আমি একটু সংজ্ঞাগুলো বলবো, তোমরা একটু লিখে রাখবে যে অবস্থান ভেক্টর জিনিসটা কি। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ধরো এটি হচ্ছে x অক্ষ, এটি হচ্ছে y অক্ষ, এটি হচ্ছে z অক্ষ। তাহলে তোমরা লিখবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, এটি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর, এটি হচ্ছে মূল বিন্দু। হ্যাঁ, মূল বিন্দুর সাপেক্ষে ধরো 2, 3, 4 একটি বিন্দু আছে। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেই ভেক্টরটিকে অবস্থান ভেক্টর বলে। তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা শিখে গেলাম, তোমরা একটু লিখে নেবে এগুলো। 2 নম্বর যেটা, আয়ত একক ভেক্টর কাকে বলে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ধনাত্মক যে তিনটি এক্সিস, অর্থাৎ পরস্পর লম্ব তিনটি যে ধনাত্মক অক্ষ ব্যবহার করা হয়, অর্থাৎ একটি x অক্ষ, একটি y অক্ষ এবং z অক্ষ। এই x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর i ক্যাপ, y অ্যাক্সিস বরাবর j ক্যাপ এবং z অ্যাক্সিস বরাবর k ক্যাপ। তাহলে তোমরা বলবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর তিনটি লম্ব অক্ষের ধনাত্মক দিক, অর্থাৎ x অক্ষ বরাবর, y অক্ষ এবং z অক্ষ বরাবর যথাক্রমে যে তিনটি একক ভেক্টর, অর্থাৎ i ক্যাপ, j ক্যাপ এবং k ক্যাপ ব্যবহার করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া আছে, এটা ভালোমতো পড়বে। এবার হচ্ছে একক ভেক্টর কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। মান শূন্য নয় এরূপ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেই ভেক্টরকে একক ভেক্টর বলে। একটু দেখো, আমি একক ভেক্টরটি শিখিয়ে দিচ্ছি। ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে একটি একটি ভেক্টর, এর মান not is equal to 0, অর্থাৎ এই ভেক্টরটির মান শূন্য নয়। অর্থাৎ মান শূন্য নয় এরূপ ভেক্টরকে, এই ভেক্টরটিকে যদি আমি তার মান দ্বারা যদি ভাগ করি, তাহলে আমি যে ভেক্টরটি পাবো সেই ভেক্টরটিকে আমরা বলবো একক ভেক্টর। কতটুকু পাবো? ঠিক এই এতটুকু পাইলাম, এতটুকু হচ্ছে এই ক্যাপ পাইলাম। অর্থাৎ মূল ভেক্টর যেদিকে কাজ করবে এই একক ভেক্টরটা সেই দিকে কাজ করবে। তাহলে তোমরা সংখ্যাটি লিখবে, মান শূন্য নয় এরূপ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে যে ভেক্টরটি পাওয়া যায় সেই ভেক্টরটিকে একক ভেক্টর বলে। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। অর্থাৎ যে ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু এক জায়গায় অবস্থান করে তাদেরকে শূন্য বা নাল ভেক্টর বলে। তোমরা একটু সংখ্যাগুলো খুব সুন্দরভাবে খাতায় নোট করে নেবে। এবার সরণ ভেক্টর কাকে বলে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সরণ ভেক্টর। দেখো, এটি যদি আমাদের একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় x y, ধরো এই পয়েন্টে একটি বিন্দু আছে 2, 3, এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে r1, আবার এখানে ধরো একটা বিন্দু আছে 4, 2, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ধরলাম r2। তাহলে সরণ ভেক্টরটা হচ্ছে এই অবস্থান ভেক্টরের পরিবর্তনে যে ভেক্টরটি পাওয়া যায় সেই ভেক্টরটিকে সরণ ভেক্টর বলে। তাহলে তোমরা সংজ্ঞাটা লিখবে শুধু, সরণ ভেক্টর কাকে বলে। এটি হচ্ছে একটি অবস্থান ভেক্টর, এটি হচ্ছে আরেকটি অবস্থান ভেক্টর। এই দুটি অবস্থান ভেক্টরের পরিবর্তনে আমি যে এই যে ডেলার ভেক্টরটি পাইলাম, এই ডেলার ভেক্টরটিকে আমরা বলবো সরণ ভেক্টর। ওকে, তাহলে স্বাধীন ভেক্টর কাকে বলবো আমরা? স্বাধীন ভেক্টর কাকে বলবো? তাহলে সরণ ভেক্টর শিখলাম, স্বাধীন ভেক্টর। ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, এটিকে আমি এ দ্বারা প্রকাশ করলাম, এটি হচ্ছে তার শীর্ষবিন্দু, এটি হচ্ছে তার পাদবিন্দু। স্বাধীন ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে পাদবিন্দু ইচ্ছামতো নির্বাচন করা যায় তাকেই স্বাধীন ভেক্টর বলে। ধরো এই ভেক্টরটার পাদবিন্দু যদি এই পয়েন্টে আমি স্থাপন করি, তাহলে আমার মান এবং দিক চেঞ্জ করা যাবে না, মান দিক একই দিকে রাখতে হবে। অর্থাৎ
মান এবং দিক। মান বলতে কোনটা বোঝাবে, ধরো এই ভেক্টরটা যতটুকু ঠিক ততটুকুই আঁকতে হবে, জাস্ট আমি পাদবিন্দু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলাম। অর্থাৎ মান এবং দিক অপরিবর্তিত রেখে যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো নির্বাচন করা যায় তাকে স্বাধীন ভেক্টর বলে। এবার আমরা শিখব হচ্ছে সমান ভেক্টর। তাহলে দেখো সমান ভেক্টরটা কি জিনিস। সমান ভেক্টরটা হচ্ছে দুটি ভেক্টরের মান ও দিক পরস্পর সমান হবে। যেমন এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর, এটি হচ্ছে এ ভেক্টর আর এটি হচ্ছে বি ভেক্টর। এ এবং বি দুটি ভেক্টরকে সমান ভেক্টর বলবো, কারণ দুটি ভেক্টরের মান ও দিক যদি পরস্পর সমান হয় তাহলে এই ভেক্টর দুটিকে আমরা বলবো সমান ভেক্টর। এবার আমরা শিখব হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর আমরা কাকে বলি, একসাথে আমরা শিখে যাব সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরটা হচ্ছে এরকম, ধরো এই হলো একটি ভেক্টর, এই হলো আরেকটি ভেক্টর, তাহলে এটা হচ্ছে ধরো a এবং হচ্ছে b। সদৃশ ভেক্টর দুই বা ততোধিক ভেক্টরের মান যদি ভিন্ন হয় এবং দিক যদি একই হয়, দিক একই মান ভিন্ন, দিক একই মান ভিন্ন, দুই বা ততোধিক ভেক্টরের দিক একই মান যদি ভিন্ন হয় তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। বিসদৃশ ভেক্টর কাকে বলবো, ধরো এই ভেক্টরটা এই দিকে কাজ করছে আর একটা ভেক্টর ধরো এই দিকে কাজ করছে, তাহলে দুটি ভেক্টর এর মান এবং দিক দুটি যদি পরস্পর বিপরীত হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মান ভিন্ন, দিক যদি ভিন্ন হয়, মান এবং দিক উভয় যদি ভিন্ন হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মান এবং দিক উভয় ভিন্ন হলে তাদেরকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। এবার আসি আমরা বিপ্রতীক ভেক্টর, খুব ইম্পর্টেন্ট একটি ভেক্টর। বিপ্রতীক ভেক্টর জিনিসটা কি সেটা আমরা একটু বুঝবো। বিপ্রতীক ভেক্টর এটি তোমরা লিখবে কিভাবে, ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে a, এই ভেক্টর হচ্ছে 3i ক্যাপ, এটা হচ্ছে x অক্ষ বরাবর নির্দেশিত হয়েছে। এই ভেক্টরের বিপ্রতীক মান হচ্ছে 1/3 i ক্যাপ নিয়ে যদি আমি একটা ভেক্টর লিখি, ধরো এই এতটুকু একটা ভেক্টর বলা, তাহলে a এবং b কে বিপরীত ভেক্টর বলবো, কারণ এই ভেক্টরের মান 3, এই ভেক্টরের মান 1/3, অর্থাৎ 3 এর বিপরীত মান। দুটি ভেক্টরের মান যদি পরস্পর বিপ্রতীক হয় তাহলে এই ভেক্টরগুলোকে বিপ্রতীক ভেক্টর বলা হয়। এবার আমরা আসব ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কাকে বলে, ভেক্টর যোগে ত্রিভুজ বিধিটি লেখো আসবে। তাহলে ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম, তোমরা লিখবে, ধরো এটা a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। ab বাহু বরাবর p ভেক্টর এবং bc বাহু বরাবর হচ্ছে q ভেক্টর এবং এই বাহু বরাবর হচ্ছে r ভেক্টর। যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর রাশি একই ক্রমে নির্দেশিত হয় তাহলে ওই দুটি ভেক্টরের যোগফল হবে ওই ত্রিভুজের তৃতীয় বাহু বরাবর যে ভেক্টরটি বিপরীত ক্রমে নির্দেশিত হয়েছে তার সমান। তাহলে তোমরা লিখবে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে নির্দেশিত দুটি ভেক্টরের সমষ্টি হবে তৃতীয় বাহু বরাবর বিপরীত ক্রমে নির্দেশিত ভেক্টরটি। ওকে, এবার সামান্তরিকের সূত্রটি লিখবে, ভেক্টর যোগের বলবে যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি লেখো। তাহলে কোনো একটি সামান্তরিকের তোমরা লিখবে দুটি সন্নিহিত বাহু বরাবর, ধরো এটি হচ্ছে একটি সামান্তরিক, এটা হচ্ছে ও এ বি সি, ও এ বি সি একটি সামান্তরিক, এই দুটি সন্নিহিত বাহু বরাবর পি এবং কিউ দুটি ভেক্টর রাশি কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল হলে ওই দুটি ভেক্টরের মাঝ বরাবর যে কর্ণটি হবে সেটি তাদের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ r p প্লাস হবে q। অর্থাৎ তোমরা লিখবে কিভাবে, কোন একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর রাশি কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল হলে ওই দুটি বাহুকে কেন্দ্র করে যে সামুদ্রিকটি অঙ্কন করা যাবে ওই সামুদ্রিকের কর্ণ, ওই দুটি ভেক্টরের মাঝ বরাবর যে কর্ণ হবে সেটি তাদের লব্ধি নির্দেশ করবে। ভেক্টর যোগের এবার আমরা শিখব হচ্ছে বহুভুজ সূত্রটি কি। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভেক্টর যোগের বহুভুজ সূত্রটা হচ্ছে একাধিক ভেক্টর যোগের একটি নিয়ম, অর্থাৎ দুই এর অধিক ভেক্টর যোগের একটি নিয়ম বহুভুজ সূত্র। যদি বলা হয় ধরো এটি হচ্ছে একটি বহুভুজ, কোন একটি বহুভুজের বাহু বরাবর যে ভেক্টরগুলো আছে, ধরো প্রথম বাহু বরাবর p ভেক্টর, তার শীর্ষবিন্দুতে কোন একটি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম, তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে এভাবে যদি আমরা স্থাপন করতেই থাকি, p q r s এটা ধরো হচ্ছে t, হ্যাঁ, তাহলে p q s t এটা ধরো হচ্ছে m। তাহলে
বহুভুজ সূত্রটা লিখবে কোন একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে, প্রথম ভেক্টর শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু এভাবে স্থাপন করে যে বহুভুজটি আঁকা যাবে এবং একদম লাস্ট বাহু বরাবর অর্থাৎ প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে ভেক্টরটি পাওয়া যাবে সেটি তাদের লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ এমটি হবে তাদের লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস হচ্ছে আর ভেক্টর প্লাস হচ্ছে এস ভেক্টর প্লাস হচ্ছে টি ভেক্টর, এটি হচ্ছে লব্ধি। অর্থাৎ কোন একটি বহুভুজের সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে নির্দেশিত ভেক্টরগুলোর যোগ সমষ্টি হবে সর্বশেষ বাহু বরাবর বিপরীত ক্রমে নির্দেশিত ভেক্টরটি সমান। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে গেলাম বহুভুজ সূত্রটি। ওকে, শুধু সংজ্ঞা লিখবে। ডট গুণন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। ডট গুণন, ডট গুণন, ডট গুণন। এর পাশে আরেকটা লিখে রাখলাম ক্রস গুণন। তাহলে ডট গুণন কাকে বলে? দুটি ভেক্টরের যে গুণফলের মাধ্যমে একটি স্কেলার রাশি পাওয়া যায় সেই গুণনকে ডট গুণন বলে। ধরি a এবং b দুটি ভেক্টর পরস্পর অবিন্দুতে থিটা কোণে ঘিরেছে। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর এই গুণফলের মান ভেক্টর রাশি দুটির মান এবং এদের অন্তর্ভুক্ত গুণের cos থিটার গুণফলের সমান। এভাবে লিখবে। দুটি ভেক্টরের যে গুণফলের মাধ্যমে একটি স্কেলার রাশি পাওয়া যায় সেই গুণনকে ডট গুণন বলে। এই গুণফলের মান ভেক্টর রাশি দুটির মান এবং এদের অন্তর্ভুক্ত গুণের cos থিটার গুণফলের সমান হবে। এবং ভেক্টর গুণনটা কিভাবে লিখবে? ধরো a এবং b দুটি ভেক্টর পরস্পর অবিন্দুতে থিটা কোণে ঘিরেছে। তোমরা লিখবে ক্রস গুণন বা ভেক্টর গুণন দুটি ভেক্টর রাশির যে গুণফলের মাধ্যমে একটি ভেক্টর রাশি পাওয়া যায় সেই গুণনকে ভেক্টর গুণন বলে। ভেক্টর গুণনকে a ক্রস b দ্বারা প্রকাশ করা হয়। এই গুণফলের মান হবে ভেক্টর রাশি দুটির মান এবং এদের অন্তর্ভুক্ত গুণের sin থিটার গুণফলের সমান। ইউনিট ভেক্টর এটা দ্বারা গুণ করা যাবে। তাহলে দুটি ভেক্টরের যে গুণফলের মাধ্যমে একটি ভেক্টর রাশি পাওয়া যায় সেই গুণনকে ভেক্টর গুণন বলে। এই গুণফলের মান হবে ভেক্টর রাশি দুটির মান এবং এদের অন্তর্ভুক্ত গুণের sin থিটার গুণফলের সমান। তাহলে ডট গুণন শিখলাম, ক্রস গুণনটা আমরা সংজ্ঞায় বিস্তারিত। ভেক্টর অপারেটর কাকে বলে? ভেক্টর অপারেটরটা হচ্ছে এরকম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি কোনো একটি কি করি অবস্থান ভেক্টর অর্থাৎ কোন একটি স্কেলার ক্ষেত্র বা ভেক্টর ক্ষেত্রের যদি পরিবর্তন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন যদি বের করতে চাই তাহলে আমাদের এই ভেক্টর অপারেটরটি ব্যবহার করা হয়। তাহলে ভেক্টর অপারেটর কি এটা লিখবে কিভাবে? যে ভেক্টর ক্যালকুলাসে ব্যবহৃত বহুল ব্যবহৃত অপারেটর হচ্ছে ডেল অপারেটর। তাহলে ভেক্টর ক্যালকুলাসে এটি ব্যবহার করা হয়। এটি হচ্ছে সেই ভেক্টর অপারেটর অর্থাৎ ডেল ডেল x i ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডেল y j ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডেল z হচ্ছে k ক্যাপ। স্যার হ্যামিল্টন এটি আবিষ্কার করে। তাহলে লিখবে যে ভেক্টর ক্যালকুলাসে বহুল ব্যবহৃত যে অপারেটর অর্থাৎ ডেল ইজ ইকুয়াল টু ডেল ডেল x i ক্যাপ ডেল ডেল y j ক্যাপ ডেল ডেল z k ক্যাপ, এই ভেক্টরটিকে ভেক্টর অপারেটর বা ডেল অপারেটর বলে। উক্ত ভেক্টরটি আবিষ্কার হয়েছে স্যার হ্যামিল্টন। একে ডেল নামেও অভিহিত করা হয়। ডাইভারজেন্স কাকে বলে? ডাইভারজেন্স কাকে বলে? কোন একটি ভেক্টর ফিল্ডের কোন একটি ভেক্টর ক্ষেত্রে, ধরো এই ফাই হচ্ছে একটি ভেক্টর ক্ষেত্র, কোন একটি ভেক্টর ক্ষেত্রের ডট অপারেশনের মাধ্যমে ডেল অপারেটর দ্বারা ডট অপারেশনের মাধ্যমে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন পরিমাপ করাকেই ডাইভারজেন্স বলে। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হারকেই ওই ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স বলে। ধরো এটা একটি ভেক্টর ক্ষেত্র, এটা একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। কোন একটি ভেক্টর ক্ষেত্রকে ডেল অপারেটর বা এর আরেকটি নাম আছে নেবলা অপারেটর, নেবলা অপারেটর অপারেটর। কোন একটি ভেক্টর ক্ষেত্রকে ডেল অপারেটর দ্বারা ডট অপারেশনের মাধ্যমে ওই ভেক্টর ক্ষেত্রে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন পরিমাপ করাকেই ডাইভারজেন্স বলে। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হারকেই ও ডাইভারজেন্স বলে। গ্রেডিয়েন্ট জিনিসটা কি? এই ডেল অপারেটর দ্বারা কোন একটা স্কেলার ফিল্ডের, এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র, কোন একটি স্কেলার ক্ষেত্রের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন পরিমাপ করাকেই ওই স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট বলে। কার্ল কি? কার্লটা হচ্ছে কোন একটা ভেক্টর ফিল্ডের, এটা একটি ভেক্টর ক্ষেত্র, কোন একটি ভেক্টর ক্ষেত্রকে নেবলা অপারেটর বা ডেল অপারেটর দ্বারা ক্রস অপারেশন করে ওই ভেক্টর ক্ষেত্রের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন পরিমাপ করাকেই কার্ল বলে। ভেক্টর বিভাজন কি? কোন একটি ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে বিভাজিত করাকে ভেক্টর বিভাজন বলা হয়।
আর গুরুত্বপূর্ণ যে টপিকস লাস্ট যেটা আমরা লিখে রাখছি তল কি। তলের সংজ্ঞাটা তোমরা লিখে নেবে যে যখন কোনো ভেক্টর কোনো একটি পৃষ্ঠের বা সমতলের উপর অবিলম্ব অঙ্কন করলে যে দিক নির্দেশিত হয় সেই দিক বরাবর ক্রিয়া করে এবং যার মান তলটির ক্ষেত্রফলের সমান হয় তাকে ওই তলের তল ভেক্টর বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে গেলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর থেকে যে প্রশ্নগুলো আসবে, জ্ঞানমূলক যে প্রশ্ন ক নম্বরের জন্য যেগুলো লিখবে সেগুলোর প্রত্যেকটা আলোচনা করলাম। তার মধ্যে যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো তোমরা খুব ভালো মতো করবে। আশা করি এর মধ্যে থেকে একটা তোমরা নিশ্চিত কমন পাবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। আর 3 স্টার যেগুলো দেওয়া আছে এগুলো খুব ভালো মতো পড়বে, যদি পারো সবগুলোই পড়বে, আর 3 স্টারগুলো বেশি বেশি করে পড়বে। ধন্যবাদ সবাইকে।